আজ 1 জুলাই, ঘড়ির কাঁটায় সকাল 7:30। সুপ্রভাত সবাইকে। একটু আগে বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকে আমাদের একটা বিশেষ জায়গা যাওয়ার প্ল্যানিং আছে এই বৃষ্টির দিনে। চলুন আপনাদের সঙ্গে আমরা সেই বিশেষ জায়গাটা নিয়ে যাব এবং আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ইকড়া থেকে মিঠাপুর হয়ে এখন রানীগঞ্জ হয়ে যাচ্ছি সেই বিশেষ জায়গাটা। দেখতে দেখতে আপনারা সেটা বুঝতে পারবেন। আজ এমন একটা জায়গা যাওয়া যাক যেখানে অনেক বড় বড় পাহাড় থাকবে, গভীর দুর্ভেদ্য জঙ্গল থাকবে, মন্দির থাকবে, আর থাকবে একটা শান্ত মনোমুগ্ধকর পরিবেশ। তার সঙ্গে বর্ষাকালে বাইকে কখনো বৃষ্টিকে সঙ্গী করে, আবার কখনো অফরোডিং করতে করতে ডেস্টিনেশনে পৌঁছানো সত্যি একটা আলাদা থ্রিলিং ব্যাপার। আজ যে জায়গা যাচ্ছি সেটি পশ্চিমবঙ্গের 3 জেলাকে পৃথক করছে: পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। আবার যে জায়গা যেতে হলে আমাদের দামোদর নদকেও অতিক্রম করতে হবে। আচ্ছা, এই দামোদর নদকে কী নামে ডাকা হয় বলুন তো? জানলে কমেন্ট করবেন। এই ভিডিওতে রয়েছে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের হোটেলে দুর্দান্ত লাঞ্চ করার অভিজ্ঞতা। এই হোটেলগুলিকেও শহরের রেস্টুরেন্টগুলির মতো আমাদের ফোকাসে আনা উচিত, সেই চেষ্টাই করে চলেছি। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রানীগঞ্জ চলে এসেছি। এখানে ফুয়েল অ্যাপটা করিয়ে নিয়ে 5:40 চলছে। ডিস্টেন্স আমার বাড়ি থেকে 46 কিলোমিটার। বাইকে কিছু তেলও রাখতে হবে। যদি হঠাৎ করে বিহারীনাথ যাওয়ার প্ল্যান করেন তাহলে সমস্ত তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন। আমরা মোটামুটি 8-9 কিলোমিটার চলে এসেছি, বাকিটা পড়ে আছে। দেখা যাক কটার মধ্যে ঢুকি। এই যে এখন আমরা রানীগঞ্জ বাজারের উপর দিয়ে যাচ্ছি। আমাদের অন্যতম প্রিয় শহর রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর, তাছাড়াও পশ্চিমবঙ্গের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। বর্তমানে রানীগঞ্জের ট্রাফিকের যে ব্যাপার, সে ব্যাপারে যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হওয়া দরকার, কারণ এই সময় মানুষের কিন্তু খুব অসুবিধা হয় ট্রাফিকের কারণে। আমরা রানীগঞ্জের গির্জাপাড়া বল্লভপুরের মোড় পেরিয়ে NH 60 ধরে সামনের দিকে এগিয়ে চললাম। এখান থেকে বাঁকুড়া 45 কিলোমিটার, বিষ্ণুপুর 80 কিলোমিটার, খড়গপুর 160 কিলোমিটার ও বালেশ্বর 275 কিলোমিটার। হ্যালো, তো আপনাদেরকে আমি বলছিলাম যে একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি। সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল, তারপর বৃষ্টি থামার পর বেরিয়েছি। আমি এখন মেজিয়া ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই মেজিয়া ব্রিজ একটা অন্যতম পুরনো ব্রিজ, যেটা আমাদের পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াকে কানেক্ট করে। এবং আমি যাচ্ছি যে জায়গাটা, খুব আওয়াজ হচ্ছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। তো সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড়ের বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করব। সেখানে আপনারা কিভাবে যাবেন, সেখানে খাওয়ার খরচ কী, কীভাবে আপনারা যদি থাকেন তাহলে নাইট স্টে করবেন, যে সমস্ত সরকারি হোটেলগুলো রয়েছে বা সরকারি যে সমস্ত গেস্ট হাউস রয়েছে, সেই সমস্ত গেস্ট হাউসে কী সুবিধা পাওয়া যায়, সমস্ত কিছু এক্সপ্লোর করব। আপনারা দেখতে থাকুন। আর আমার উল্টো দিকে এখন দামোদর রয়েছে। দামোদরে বর্ষাকালে প্রবল জল, মানে শীতকালে দামোদরকে চেনা যায় না, আর বর্ষাকালে দামোদরের রূপ আলাদাই হয়ে গেছে। তো আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুবান্ধব ও পরিবারের মানুষজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, লাইক ও কমেন্ট করে দেবেন। এখানে একজন নদীতে মাছ ধরছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আরও নতুন নতুন এইরকম ট্রাভেলের ভিডিও দেখতে হলে। মেজিয়া সেতু ছেড়ে আমরা NH 14 বা NH 60, আসলে NH 60 আমাদের পশ্চিমবঙ্গের নাম NH 14, মেজিয়া মোড় থেকে রাইট টার্ন নেব এবং মেজিয়া শালতোড়া রোড ধরে 13 কিলোমিটার এগোবো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ভাবছেন। এখন আমরা বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড় বিহারীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তাছাড়া এই অঞ্চলটি পশ্চিমবঙ্গের দুর্ভেদ্য জঙ্গলগুলোর মধ্যে অন্যতম। এই পাহাড়ের উচ্চতা 1480 ফিট বা 452 মিটার। এই পাহাড়টি বাঁকুড়া শহর থেকে 59 কিলোমিটার দূরে অবস্থিত। তাছাড়া আসানসোল থেকে 39 কিলোমিটার এবং পুরুলিয়া থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। এই এলাকায় ঐতিহাসিকরা কিছু প্যালিওলিথিক প্রত্নসামগ্রী উদ্ধার করেন, আর তারপর থেকে এই পাহাড় ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি পুরাতাত্ত্বিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। পাহাড়ের পাদদেশে বাবা বিহারীনাথের মন্দির ও একটা বিশাল জলাধার রয়েছে। বিহারীনাথের নিকটে একটি প্রাচীন জৈন মন্দিরও আছে। এই অঞ্চলে ভূগর্ভে কয়লা সঞ্চিত আছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা আমার আজকের ডেস্টিনেশন ছিল সে বিহারীনাথ পাহাড়ের একদম কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। পেছনে আমার বিহারীনাথ পাহাড় রয়েছে এবং যেটা লোকেশন সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে বা ম্যাপসের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো আমরা এখন এগিয়ে চলেছি বিহারীনাথের দিকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই দারুণ জায়গাটি পৌঁছাবেন কিভাবে? আপনি যদি কলকাতা থেকে ট্রেনে করে বিহারীনাথ আসতে চান তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে আসানসোলগামী ট্রেনে চেপে নেমে পড়ুন রানীগঞ্জে যদি স্টপেজ দেয়, বা আসানসোল জাংশনে। রানীগঞ্জ থেকে বিহারীনাথের দূরত্ব 36 কিলোমিটারের মতো, সময় লাগবে 1 ঘন্টা। এবং আসানসোল জাংশনে যদি নামেন তাহলে আসানসোল জাংশন থেকে বিহারীনাথের দূরত্ব 39 কিলোমিটার। এছাড়াও বিহারীনাথের একটি অন্যতম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো পুরুলিয়ার মধুকুন্ডা। এখান থেকেও আপনি শেয়ার ট্যাক্সি বা অটো পেয়ে যাবেন। আর আপনি যদি গাড়িতে করে বিহারীনাথ আসেন তাহলে NH-19 করে সোজা চলে আসবেন রানীগঞ্জ মোড়। তারপর সেখান থেকে NH-14 বা NH-60 দিয়ে মেজিয়া মোড় থেকে মেজিয়া শালতোড়া রোডে 13 কিলোমিটার গেলে দুবরাজপুর বলে একটা মোড় পাবেন। সেখান থেকে রাইট টার্ন নিয়ে সেখান থেকে সোজা 11 কিলোমিটার এলেই বিহারীনাথ পৌঁছে যাবেন। সকাল থেকে আকাশে প্রবল মেঘ ছিল, কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও আমাদের ট্রাভেল রুটে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো বাবা বিহারীনাথের কৃপাই হতে পারে, যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছলাম তখন বৃষ্টি শুরু হলো। উপরে উঠে যাবে পাহাড়ে? হ্যাঁ, রাস্তা আছে। কতক্ষণ লাগবে? এখন অত জঙ্গল হয়ে গেছে নাকি? জঙ্গল, রাস্তাগুলো এখন ঠিক আছে যায়নি। এখন আগে ছিল গ্রীষ্মকালে পরিষ্কার থাকে। আচ্ছা, এখন জঙ্গলগুলো বাড়ি গেছে, রাস্তাগুলো ঠিক করা না। আর তোমার দেখার আর কি আছে গো দেখার? ঠাকুর দেবতার, হ্যাঁ সে তো জানি, বাবা বিহারীনাথের মন্দির আছে, ওগুলো লঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইকো পার্কটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে বাঁকুড়ার উচ্চতম পাহাড় বিহারীনাথ। তো আমার বিহারীনাথ যেতে আর কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ, আমরা এখন বিহারীনাথের সামনে একটা ফাঁকা মাঠ রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি, এবং চারিদিকে বিহারীনাথের পাশেও অসংখ্য পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন। একটু ঘোরালে দেখা যাবে সেই পাহাড়গুলো। আমরা সাধারণত যে বর্ষাকালে প্রকৃতির যে রূপ, সেই রূপ উপভোগ করতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক সবুজে সবুজ হয়ে আছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, আমরা এগিয়ে চলেছি বিহারীনাথের পথে। হ্যালো, আমি এখন বিহারীনাথ বাবার যে মন্দির, সে বিহারীনাথ বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। বৃষ্টি পড়ছে, তো দেখা যাক আপনাদেরকে কতটা দেখাতে পারি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন বাবার মন্দিরের দিকে রওনা দেব। ওয়েদার ঠিক না থাকার কারণে লোকজনের ভিড় কম ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশের পথ, পাশে বেশ কিছু দোকান রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখানে আপনি আপনার ব্যাগ, জুতো, চটি রেখে ভেতরে প্রবেশ করবেন। আর প্রবেশদ্বার থেকে এগিয়ে আপনি সোজা দেখতে পেয়ে যাবেন বাবা বিহারীনাথের মন্দিরকে। এই যে এটি হচ্ছে মন্দির, আর তার পেছনে রয়েছে বিহারীনাথ পাহাড়। এই বিহারীনাথ আসলে বাবা শিবের আরও একটি নাম। এই মন্দির প্রাঙ্গণটি কিন্তু বেশ বড়। এবার আপনাদের মন্দির প্রাঙ্গণটি দেখাই, দেখুন। বিহারীনাথ বাবার মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। একটু আগে খুব বৃষ্টি হলো, এই বৃষ্টি থেমেছে এখন। জয় বাবা বিহারীনাথ। মন্দিরের চারিদিকে সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে। এবার মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে বিহারীনাথের মন্দির সম্পর্কিত কিছু তথ্য শুনে নেওয়া যাক। আমাদের বিহারীনাথ প্রায় 2000 বছর আগেকার পুরনো।
তো আমাদের যে সমস্ত জেঠারা, দাদু, বাবা, কাকা যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, কারণ আমরা তো আজকালকার থেকে আমরা তো ওদের কম বয়স, আমরা তো সম্পূর্ণ তো আমরা জানি না। তো শুনেছি যে এই জায়গায় একটা এইটা জঙ্গল এরিয়া ছিল। তো এই জঙ্গল এরিয়ার মধ্যে আমাদের বিহারিনা কিন্তু পাতাল খোড়, মানে পাতাল থেকে উঠেছে। আচ্ছা। তো আমরা জানলাম কি করে? তো এটা হচ্ছে, তো আমাদের যে পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে, তো গ্রামের থেকে আমাদের গরু ওখানে চারণ করা হয়। আচ্ছা। মানে গরু চড়ানো হয় এখানে। আচ্ছা। তো এই বামপুর গ্রামের ওই যে, তো ওই যে গ্রামের যে সমস্ত গরু রয়েছে, হ্যাঁ, সেই গরুগুলো চড়ানো হতো এই জায়গায়। আচ্ছা। বাগাল ছিল, সেই বাগালরা আসতো, চালু করে বলতো। সেই সময় একটা গাই বাচ্চা দিয়েছিল। আচ্ছা। তো বাচ্চা দিয়েছিল, তো বাচ্চা দেওয়ার পর থেকে তো ওই গায়ের মালিক যারা, আচ্ছা। তারা তো দুধটা গ্রহণ করে। হ্যাঁ, তো বাড়িতে কিন্তু দুধ দিচ্ছিল না। আচ্ছা। দুধ না দেওয়ার কারণটা কি ও কোনো খুঁজে পাচ্ছে না। তা জিজ্ঞাসা করলো যে গাড়িটা দুধ দিচ্ছে না কেন, বাগানটাকে জিজ্ঞেস করলো মালিক। তো তুমি বলো। বাগানটা বললো ঠিক আছে, আমি দেখবো কি কারণ করে আবার ওকে খড়ি গ্রাম থেকে গরু নিয়ে এলো সময় চালু করার জন্য এখানে। তো গরু চলে বেড়াচ্ছে, আর বাগান কিন্তু রুটি লোকিয়ে কিন্তু ও দেখছে গাড়িটাকে, গাড়িটা কোন দিকে যাচ্ছে। দেখা গেল যে ওর নজর রাখার পরে দেখা যাচ্ছে এই জঙ্গলের ভিতরে যে গাড়িটা ঢুকে এই জায়গায় একটু পা পাক্কা করে, হ্যাঁ, দুধ পড়ছে। তো দুধ পড়ছে, দুধ থেকে দেখতে কোথায় দুধ পড়ছে? তো দুধটা পড়ছে একটা পাথরের উপরে। আচ্ছা। আমরা পাথর জানি, আমরা তো পাথর তার বিহার না করলে আমরা কিছু জানি না, একটা পাথরের উপরে দুধ পড়ছে। তো এসে ও কিছু বলে না, ইয়ে করে ও দেখে ও বাড়িতে খবর দিয়ে দিয়েছে মালিকের বাড়িতে, ওই গরুটার মালিকের বাড়িতে। তো তারা দেখে পড়ে হয়, তাদের বিশ্বাস হয় না যে আপনার দুধ পড়বে। হ্যাঁ, দেখাই নেবে, চলো যাবে। তারপরের দিনে আমার 4টা-5টার সময় গরু ঘর ঢোকানো হয়, সারাদিন বাড়িতে বাইরে থাকে। তো তারপরের দিনে হয়তো আসবে, মালিক সিদ্ধান্ত নিচ্ছে। তো তার আগে কিন্তু আমাদের কাশীপুরে যে মহারাজা ছিলেন, হ্যাঁ, কি রাজা কি দেব সিং নাম ছিল, ঠিক খেয়াল নেই। তো উনি কিন্তু স্বপ্ন পেলেন, বাবা বিহারিনাথ ওকে স্বপ্ন দিলেন সেই দিনই, সেই রাত্রে কিন্তু। মানে মালিকের ওই গরুর মালিক আসার আগে ওর কিন্তু স্বপ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, দেখতে আসার কথা ছিল, তো দেখতে যা আসবে তার আগে কিন্তু রাজাকে স্বপ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা। ওই রাজা ছিল ধর্মীয় রাজা ছিলেন। যখনই ও স্বপ্ন পেলেন, স্বপ্ন পাওয়ার পরে ওখান থেকে সেনা সম্মান দিয়ে পাঠালেন যে অন্য জায়গাতে আমি স্বপ্ন পেয়েছি, ওইখানে। তো রাজা একটা ছোট্টখানা জঙ্গল সাফা করে একটা মন্দির নির্মাণ করে দিলেন। আচ্ছা। থেকে কিন্তু পাহাড়টার নাম হয়েছে বিহারীনাথ। এই শিবের জন্য নাম হয়েছে বিহারীনাথ পাহাড়, কারণ তার আগে পাহাড়টার কোনো নাম ছিল না। পাহাড়ের নাম ছিল না, প্রায় 2000 বছর আগে। তখন হয়তো একটা পাথরের চূড় ছিল। হ্যাঁ, আর এখানে তো শুনলাম ওই ইতিহাসের প্যালিওলিথিক যুগের অনেক কিছু পাওয়া গেছে মানে পাহাড়টা থেকে। বাবা বিহারীনাথকে দর্শন করে ও সেই সম্পর্কিত অনেক অজানা তথ্য জেনে আমরা মন্দির প্রাঙ্গণের বাকি মন্দিরগুলোকে ঘুরে দেখলাম। এটা হচ্ছে শ্রী শ্রী নন্দী মহারাজের মন্দির। এটা শ্রী বঙ্গ হনুমান মন্দির। বিহারীনাথ বাবার মন্দির গেলে মন্দির প্রাঙ্গণের মাঝেই এই গাছটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কত প্রাচীন এই গাছটি। এই মন্দিরটি কোন দেবীর আপনারা কেউ জানেন? জানলে কমেন্ট করবেন। এটা হচ্ছে মা কালীর মন্দির। মন্দিরের মূল দরজা থেকে একদম সোজা এগিয়ে গেলে আপনি একটি জলকুণ্ড দেখতে পাবেন। দেখুন জলকুণ্ডটা। মনে করা হয় এর জল খুবই পবিত্র। পুজো দিয়ে মন্দির থেকে বেরোলে আপনি বেশ কয়েকটি দোকান দেখতে পাবেন। এখানে আপনি বিভিন্ন রকমের মিষ্টি, তাছাড়া বিভিন্ন রকমের তেলেভাজা যেমন চপ, সিঙ্গাড়া, বেগনি প্রভৃতি পেয়ে যাবেন। মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিহারীনাথ ট্রেকিং পয়েন্টের সামনে। আপনারা দেখতে
পাচ্ছেন যে আমরা বিহারীনাথ বাবার মন্দিরে দর্শন করে তারপর এখন বিহারীনাথ পাহাড়ের যে হিল টপ সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তো আমরা একদম হিল টপের যেটা ট্রেকিং রুট রয়েছে সেই ট্রেকিং রুটের একদম সামনেই দাঁড়িয়ে আছি। তো এই বিহারীনাথ পাহাড়ের উচ্চতা যেটা এখানে মাইল ফলকে লেখা আছে সেটা হচ্ছে 452 মিটার। 452 মিটার, প্রায় ওই মোটামুটি 1400 ফুটের মতো। 1400 ফুটে এক্স্যাক্টটা আমি বলে দেবো আপনাদেরকে। এবং এর যে লেন্থ সেটা হচ্ছে 2997 মিটার। এবং এটার যে রেঞ্জ সেটা সালতোড়া রেঞ্জের মধ্যে পড়ে। এখন তো চারদিকের সিচুয়েশন দেখতে পাচ্ছেন, বর্ষাকাল, তো বর্ষাকালে এরকমই ট্রেকিং মানুষ কম করে। তো আমরা চেষ্টা করব যতদূর যাওয়ার, কেননা আমাদেরকে বললো যে ভেতরে অনেক জঙ্গল হয়ে গেছে এবং রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। আসলে শীতকালে সবাই এখানে ট্রেকিং করে। তো আমরা এখন ট্রেকিং রুটের সামনে ট্রেকিং করার জন্য রওনা দেব। দেখতেই পাচ্ছেন বর্ষাকাল বলে এই ট্রেকিং রুটে কারো দেখা পেলাম না। এই সময় ট্রেকিং রুটটা ঘন জঙ্গলে ভর্তি হয়ে আছে, আর পাথরগুলো জল পেয়ে অসম্ভব পিছল হয়ে গেছে। তার সঙ্গে বিভিন্ন প্রাণী থেকে বিষাক্ত কীটপতঙ্গ ঘুরে বেড়ায় এই সময়। আর জানেন তো, এই বিহারীনাথ সংলগ্ন অঞ্চল জীববৈচিত্র্যের অন্যতম একটা হটস্পট। তাই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল কিছুটা গিয়েও আপনাদের সঙ্গে বর্ষাকালে ট্রেকিং করার অভিজ্ঞতা শেয়ার করব। প্রায় 1/3 উঠে গেছি, তারপর নামতে বাধ্য হয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা উঠছিলাম বিহারীনাথ পাহাড়ে একদম হিল টপে। আমরা রাস্তার অবস্থা আপনাদের তো দেখাচ্ছি, খুব দুর্গম এবং তার সঙ্গে জঙ্গল, না হলে আমরা উঠে যেতাম। আমাদের এখান থেকে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তবে শীতকালে এই রুটে সব বন্ধুরা মিলে এসে ট্রেকিং করতেই পারেন। যদি আসেন সঙ্গে পর্যাপ্ত জল, কিছু ড্রাই ফুড ও লাঠি রাখবেন, কারণ ট্রেকিং রুটের মাঝে কোনো দোকানপাট পাবেন না। একজন গাইড রাখলে সুবিধা হবে, কারণ জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দূর থেকে এসে আপনি যদি এখানে নাইট স্টে করতে চান, তাহলে এখানে সরকারি গেস্ট হাউসের সুবিধা রয়েছে। তাছাড়াও এই যে দেখতে পাচ্ছেন বিহারীনাথ অতিথি নিবাস, এখানে এসি, নন এসি রুম অ্যাভেলেবেল। এবং তাছাড়াও যদি এখানকার নাম্বার নিতে চান তাহলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বিহারীনাথ অতিথি নিবাস থেকে যদি আপনি মন্দিরের রাস্তার দিকে একটু সামনের দিকে এগোন, তাহলেই আপনি পেয়ে যাবেন বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্ট। তাছাড়াও বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্ট, বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার প্রভৃতিও পেয়ে যাবেন। এটা হচ্ছে বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্টের গেট। এবার আমরা এগিয়ে চললাম বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কের দিকে। এটাও একটা দারুণ জায়গা। এখন আমরা পৌঁছে গেছি বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কের একদম প্রবেশদ্বারের সামনে। এখানে থাকার জন্য কটেজও আছে, তার ডিটেলস ভিডিওতে আছে। সুন্দর ফুলের বাগান, খোলা মাঠ, সামনে সুউচ্চ বিহারীনাথ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এক কথায় দুর্দান্ত। আর এটি অনেকটা ওয়াচ টাওয়ারের মতো। এখানে উঠলে আপনি বিহারীনাথের ভিউটি কিন্তু দারুণ উপভোগ করতে পারবেন। বাচ্চাদের কাছে এই জায়গাটা স্পেশালি আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, কারণ এখানে তাদের মজা করার অনেক রাইডস রয়েছে।
আর এখন আমরা যাচ্ছি এই পার্কের মধ্যে বাবা শিবের একটা বিশাল প্রতিমূর্তি রয়েছে সেটি দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সাগর মতো জায়গা, এখানে উঠেও আপনি চারিদিকের ভিউ দেখতে পাবেন। সত্যি এই জায়গায় শিবের স্ট্যাচুটা না থাকলে পার্কটা ইনকমপ্লিট থেকে যেত। এই পার্কের ভিউটিও দুর্দান্ত, বিহারীনাথ পাহাড়কে দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন বাবা শিব, তার একটা বিশাল বড় মূর্তি। সত্যি অসাধারণ জায়গা। বাস এই ওয়াচ টাওয়ারে চলুন উঠি, দেখি চারিদিকটা কেমন লাগছে। উঠে দেখি কয়েকজন বন্ধু ফটোশ্যুট করছে, তারা এসেছে পুরুলিয়া থেকে। সত্যি এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য আদর্শ। এবার আপনারা ওপর থেকে চারিদিকের ভিউটি দেখুন। আর বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কের কর্তৃপক্ষের কাছ থেকে কিছু তথ্য শুনে নেওয়া যাক। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা টিকিট আছে। আচ্ছা আর এইখানে থাকার ব্যবস্থা আছে, আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনার যে কটেজ আছে। থাকার রুমের রেট কত? রুমের এসি রুম আছে আপনার 2000 টাকা, আচ্ছা ডবল বেড। আচ্ছা আর নন এসি আপনার 1500 টাকা করে, আচ্ছা, ডাবল বেড। ডবল বেড। আচ্ছা, আর যদি মানে সবাই অনেকে আসে, 5-6 জন বন্ধুরা মিলে আসে, তাহলেও কি রুম অ্যাভেলেবেল আছে? ওদের মধ্যে 4 বেড আছে আমাদের। ও 4 বেড আছে। 4 বেডের রেটটা কত? 4 বেড রেট আপনার এসি চালাইলে আপনার 8 জন থাকতে পারবে, আচ্ছা থেকে 8 জন। আচ্ছা, ওইটা রেট আছে তোমার 4000 টাকা করে। উইদাউট ফুড? খাওয়া দাওয়াটা আলাদা? খাওয়াটা আলাদা আপনার। আচ্ছা, খাওয়া দাওয়া মোটামুটি কীরকম? খাবার আপনার যেমন খাবেন আপনি, নিজের ওপরে চিকেন আলাদা, মাছ আলাদা। আচ্ছা এমনি নর্মাল খাইতে গেলে আপনার 70-80 টাকা লাগবে। আচ্ছা নিই, ডিম নিই। আর মাছ ভাত খান আপনার ওই 110-15 টাকা পড়বে। আচ্ছা আর চিকেন খাইলেও 120-30 টাকা পড়বে। আচ্ছা, আর আপনাদের গাইডও ব্যবস্থা করে দেয় যদি কেউ ঘোরাতে যায়? পাহাড় জন্য যাওয়ার জন্য একটা ওইখানে গিয়ে এসে ট্রেনে এসে রানিং এর নামে রানিং এর থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। বা আপনার মধুকুণ্ডা থেকেও আসতে পারে, থেকে আসতে পারেন আপনারা, বা আপনারা বানপুর। মধুকুণ্ডা থেকে আপনার নেমে বোধহয় গাড়ি পাওয়া যায়। রিজার্ভ গাড়ি পাওয়া যায় না? গাড়ি পাওয়া যায়, এবং এমনিতেও পাওয়া যায়, এমনিও তো আসে অনেক গাড়ি পাওয়া যায়। ধন্যবাদ দাদা। আমার নম্বরটা নিলেন 8509850608। ঠিক আছে। মেঘগুলো বারবার পাহাড়ে ধাক্কা খাচ্ছে, কিন্তু কিছু দূর গিয়ে আবারও ফিরে আসছে পাহাড়ের কাছে। আর এই কনটেক্সটে পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, কবিতার লাইনগুলো মনে পড়ে গেল। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। বাকিটা ভালো লাগলে পড়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে বিহারীনাথ যে ইকো ট্যুরিজম পার্ক, সেই ইকো ট্যুরিজম পার্ক থেকে যখন আপনি আবার বিহারীনাথ যে মন্দির, সেই মন্দিরের দিকে আসবেন, তখন একদম যে রাস্তার ওপরই এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা পড়বে, যেখানে আমরা লাঞ্চ করব। এ দেখতে পাচ্ছেন আমরা হোটেলের ভেতর ঢুকছি। বসার প্রচুর জায়গা রয়েছে, অ্যাভেলেবেল সিট। সুন্দর পরিবেশ, সামনে বিহারীনাথের ভিউ দেখতে পাবেন আপনারা। অর্ডার করেছি যেটা নর্মাল থালি হয়, সবজি ভাত। সবজি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, পোস্ত রয়েছে, একটা চিংড়ি পটল দিয়ে তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, এবং তার সঙ্গে এরকম ভাজা রয়েছে, কিছু পেঁয়াজ লঙ্কা রয়েছে, ডাল রয়েছে, এবং তার সঙ্গে আমরা চিকেন সেটা আমরা অর্ডার করেছি।
প্রথমেই এই যে পটল এবং চিংড়ি একটা সুন্দর সবজি করেছে, পটল এবং চিংড়ি দিয়ে, সেটা দিয়ে টেস্ট করছি। সুন্দর। এই যে চিংড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। এবার ডাল নেওয়া হলো এবং ডালের সঙ্গে পোস্ত, তরকারিটা খেলাম পটল চিংড়ি, খুব সুন্দর ছিল। এবার দেখি ডালটা এবং পোস্তটা কেমন। সুন্দর, ভালো, খুব সুন্দর, বাড়ির মতন টেস্ট আছে। খাওয়া হলো তো, ডাল পোস্ত দিয়ে খাওয়া হলো। এবার চিকেন এবং পোস্ত দিয়ে দেখি কেমন লাগছে। চিকেনের ঝোলটা স্পেশালি, এই যে চিকেনের পিস দেখতে পাচ্ছেন, চিকেনের পিসটা বেশ সফট এবং সুন্দর, এই দেখতে পাচ্ছেন। সুন্দর সেদ্ধ হয়েছে, ভালো ভালো লাগছে ভাতের সঙ্গে খেতে। ঝোলটা খুব সুন্দর হয়েছে। এবার শেষ পাতে চাটনি না পড়লে শেষ পাতে ভালো লাগে না। চাটনি পড়েছে এবং তার সঙ্গে পাঁপড়, এই পাঁপড় এবং চাটনি কম্বিনেশন। যে তোমার মানে সকালে এবং রাতে কি কি মেনু পাওয়া যায় প্রথমে সেটা বলো। মেনু বা হ্যাঁ আইয়াটা বলুন আগে। হ্যাঁ, প্রথমে তোমার অ্যাড্রেসটা বলো, যা বলবে। আমাদের জয়নাকালী হিন্দু হোটেল ডাইনার। আমাদের সকালের মেনু হচ্ছে কচুরি, ওর সঙ্গে সবজি। দুপুরে হচ্ছে ভাত, ডাল, পোস্ত, একটা সবজি, চিকেন কষা, দেশি চিকেন, মাছ। আর বিকাল দিকে হচ্ছে আপনার, আমাদের বিকাল দিকে মেনু হচ্ছে ফাস্টফুড হয়, আচ্ছা, চাউমিন, আচ্ছা। এগ রোল, পাস্তা, চিকেন পকোড়া, আচ্ছা এইসব আমাদের বিকেল দিকে। আচ্ছা। আবার রাত্রে হয় রুটি, চিকেন কষা, তড়কা। আচ্ছা, বেশ। কতদিন হলো আপনার এই রেস্টুরেন্টটা? আমাদের এই হোটেলটা করা হলো এইটা হলো আবার 2 বছর হচ্ছে। আচ্ছা, 2 বছর, ঠিক আছে। লাঞ্চ কমপ্লিট করে মুষলধারে বৃষ্টিকে সঙ্গী করে আর বিহারীনাথের মোমেন্টস বা মুহূর্তগুলোকে মনের মধ্যে স্টোর করে এগিয়ে যাচ্ছি নতুন কোনো ডেস্টিনেশন খুঁজতে। যেতে যেতে এটাই শুধু মনে হচ্ছিল, প্রকৃতি কখনো মানুষকে নিরাশ করে না, পাহাড় কখনো মানুষকে নিরাশ করে না, বিহারীনাথও নিরাশ করেনি। অ্যান্ড রিয়েলি দ্য মাউন্টেন্স আর কলিং অ্যান্ড ইউ মাস্ট গো। হ্যালো, আমি সুপ্রিয়াম। আমার চ্যানেল মোমেন্টসে আপনাদের স্বাগত। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, লাইক ও কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন এরকম ট্রাভেলের ভিডিও দেখতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।